নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। একা লড়াই 26-এ 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরব মমতা। পান্ডুয়ায় সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি, সব আসনে জয় তৃণমূলের। বিজেপির গভর্নমেন্ট ইন ফাইট ইন হরিয়ানা, দিল্লিতে জিতলেও পড়শি রাজ্যে ফাটল বিজেপি সরকারের। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, অধিবেশনের আগে বড় দাবি শুভেন্দুর। শিক্ষক অতীত, এবার ভারতীয় রেলের নিয়োগ দুর্নীতি, তোলপাড় রাজ্য। তোমাদের ঝগড়ায় কান পাতা যাচ্ছে না, গোষ্ঠীবাজি রুখতে কাদের ভর্ৎসনা মমতার। বাজেটে এই 2 টিএমসি বিধায়কের উপস্থিতি আটকাতে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর, জোর শোরগোল। তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের ওপর হামলা, রক্ষীদের মারধর, অভিযোগ দলের নেতার বিরুদ্ধেই। এবারে আসছি বিস্তারিত খবরে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, ওই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড়। 2/3 বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সাফ বললেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রত্যেক বিধায়ক। মমতা বলেন, দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি, আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি, তাই 2 জায়গায় বিজেপি জিতে গিয়েছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে, তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই, একাই লড়বো, আমরা একাই যথেষ্ট। 2/3 বেশি আসন পাবো, আমরা 4র্থবার সরকার গড়ব। দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা। বলেন, বিজেপি ভোটে জেতার জন্য ভিন রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে, সতর্ক হতে হবে। বলে রাখা ভালো, 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি, পর্যুদস্ত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রাজধানীতে জয়ের পর সুকান্ত, শুভেন্দুর মতো রাজ্য বিজেপির বহু নেতাই দাবি করেছেন 26-এ নাকি বাংলায় ক্ষমতায় আসছে তারাই। মুখ থুবড়ে পড়বে ঘাসফুল শিবির। তবে ওয়াকিবহাল মহলের মতে বিজেপির পক্ষে বাংলা জয় এখনই কার্যত সম্ভব নয়, কারণ বঙ্গের পদ্ম শিবিরে রয়েছে প্রচুর ফাঁক ফোকর। একে তো গোষ্ঠী কোন্দলের জর্জরিত গেরুয়া শিবির, তার উপর আবার সংগঠনে এখনো পর্যন্ত যোগ্য নেতৃত্বের যথেষ্ট অভাব রয়েছে, তাই বাংলায় জয় অসম্ভব। এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসী মমতা সাফ জানান, 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে শাসক শিবিরই। 2 দিন আগে দিল্লি নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি, তারপর থেকেই বিজেপি নেতারা এই রাজ্যে চাউর করতে শুরু করেছেন। এবার বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলায় পা রেখে দাবি করেছেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। কিন্তু বাস্তবে দেখা গেল বাংলায় সমবায় নির্বাচনেই খাতাই খুলতে পারল না বিজেপি, বরং দাপট দেখালো জোড়াফুল শিবির। এমনকি সমবায় সমিতির 12টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। দিল্লি আর বাংলা যে এক বিষয় নয়, সেটা 21-এর নির্বাচন থেকেই টের পেয়ে গিয়েছে বিজেপি। এমনকি 2024 সালের লোকসভা নির্বাচনেও বিজেপি পেরে ওঠেনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সেখানে আপকে হারিয়ে দিল্লির মসনদ দখল করেছে বিজেপি। তখন থেকেই বাংলার প্রত্যেক জেলায় বিজেপি কর্মীদের আনন্দ উল্লাস দেখা গিয়েছে। সেই আবহেই রবিবার হয়ে গেল পান্ডুয়ার সিমলাগড় ভিটামিন পঞ্চায়েতের পটুয়া সমবায় সমিতি লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন। ওই সমবায়ের মোট 12টি আসন। এখানে প্রার্থী দিয়েছিল বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। ভোটার সংখ্যা ছিল 833 জন, আর 36 জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। কড়া পুলিশি প্রহরায় পটুয়া প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে বিকেল পর্যন্ত। নির্বিঘ্নে সম্পূর্ণ হয় গোটা ভোট গ্রহণ পর্ব। আর এই গণনা শেষ হতেই দেখা যায় বাম ও বিজেপি প্রার্থীদের টিকিও নেই। একের পর এক তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতে গিয়েছেন, আর চূড়ান্ত ফলাফল সামনে আসতেই দেখা যায় সমবায় নির্বাচনের সব আসনেই জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। খাতাই খুলতে পারেননি বাম এবং বিজেপির কোনো প্রার্থী। এই প্রথম পটুয়া সমবায় সমিতিতে নির্বাচন হলো। ফলাফল ঘোষণার পর থেকেই রাতে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই সমবায় সমিতির অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রবীর পান্ডে জানান, 4টি বুথে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এই সমবায়ে প্রথম ভোট হলো। 12 আসনে মোট 36 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। আর জয় আসতেই পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম বলেন, সব আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সিপিএম বিজেপি একটি আসনও পায়নি।
বাংলার বাইরে কি হয়েছে সেটা আমাদের বিষয় নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে পরিষেবা প্রকল্প পৌঁছে দিয়েছে তার ফলে কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ধারের কাছে আসতে পারবে না, এই ফলাফল তারই নজির। ভোট দাতাদের ধন্যবাদ জানাই। রাজ্যের লিখে দেওয়া ভাষণ ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাজেট অধিবেশন শুরুর আগে এমনটাই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্যপালের ভাষণ ছিল কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ভরা, তাই সেই ভাষণ পাঠ করবেন না বলে জানিয়ে দেন রাজ্যপাল। এরপর রাজ্য নতুন করে ভাষণ লিখে পাঠিয়েছে বলে দাবি শুভেন্দুর। আজ সোমবার শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগামী বুধবার বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী। রাজ্যপালের ভাষণ দিয়েই এবার অধিবেশন শুরু হবে। এবার আর কোনো সংঘাতের পথে হাঁটছে না রাজ্য। তবে রাজ্যের লিখে দেওয়া ভাষণ পছন্দ হয়নি বলেই দাবি করেছেন শুভেন্দু। এদিন অধিবেশন শুরুর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। রাজ্যপাল বাতিল করায় নতুন বক্তৃতা লিখে পাঠাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্যপাল সংঘাতের জেরে গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল রাজ্যপালের ভাষণ ছাড়াই। তবে এবার আর কোনো সংঘাত নেই। প্রথা মেনে রাজ্যপাল ভাষণ দেবেন বলে আগেই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের আগে বিধানসভায় পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনের আগেই আসন্ন বিধানসভা ভোট ও চলতি বাজেট অধিবেশনে নিজেদের রণনীতি সাজিয়ে নেয় সরকার পক্ষ। রুদ্ধতার বৈঠকের পর বিধানসভায় যান মমতা। শিক্ষক নিয়োগ দুর্নীতির নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট। গত বছর দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় 26,000 চাকরি। এই আবহের সামনে এলো ভারতীয় রেলের চাকরি দুর্নীতির অভিযোগ। 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অবৈধভাবে ঘুষ দিয়ে স্ত্রীকে রেলের চাকরি পাইয়ে দিয়েছিলেন। বিচ্ছেদ হওয়ার পর দুর্নীতির বিষয়ে পুলিশকে জানিয়ে দিল স্বামী। জানা যাচ্ছে, সকল গোপন তথ্য পুলিশকে জানিয়েছেন তিনি। এরপরে প্রকাশ্যে আসে চাকরি দুর্নীতির চক্রের কথা। ভারতীয় রেলে চাকরি দুর্নীতির এই ঘটনা ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, প্রায় 8 মাস আগে রেল কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিলেন গোটা নিবাসী মনীষ মিনা। তিনি দাবি করেন, তার স্ত্রী আশা মিনা ভুয়ো শংসাপত্র দেখিয়ে রেলের চাকরি পেয়েছেন। এমনকি তার স্ত্রী পরীক্ষাতেও বসেননি বলে জানান তিনি। আশার হয়ে একজন ডামি সেই পরীক্ষা দিয়েছেন বলে দাবি করেন মনীষ। ওই ব্যক্তি দাবি করেন, একজন এজেন্টের মাধ্যমে তিনি ওই ডামিকে জোগাড় করে দিয়েছিলেন, যার নাম রাজেন্দ্র বলে জানা গিয়েছে। তিনি রেলওয়ে গার্ডের কাজ করেন। জানা যাচ্ছে, মনীষের এই আর্জির ভিত্তিতে তদন্ত শুরু করেছে পশ্চিম মধ্য রেলের ভিজিলেন্স ডিপার্টমেন্ট। শেষমেশ তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। গত শুক্রবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই মর্মে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে অভিযুক্ত হিসেবে দিল্লি পুলিশের কনস্টেবল লক্ষ্মী মিনা ও রেলের পয়েন্ট উমেন আশা মিনা সহ আরও রেলকর্মীর নাম রয়েছে বলে খবর। সংবাদ মাধ্যমের এই নিয়ে মুখ খুলেছেন আবেদনকারী মনীষ। কোটা নিবাসী ওই ব্যক্তি দাবি করেন, ভারতীয় রেলওয়েতে স্ত্রী যাতে চাকরি পেয়ে যান সেই জন্য চাষের জমি বন্ধক রেখে 15 লক্ষ টাকা জোগাড় করে দিয়েছিলেন তিনি। তবে চাকরি পেতেই স্ত্রীর ভোল বদল হতে শুরু করে। চাকরি পাওয়ার 5 মাস পরেই মনীষকে ছেড়ে চলে যান তার স্ত্রী। তাকে বেকার বলে কটাক্ষ করা থেকে শুরু করে তার সঙ্গে থাকতে অস্বীকার করেন। অর্থনৈতিক এবং ব্যক্তিগতভাবে বিশ্বাস ভাঙার পর রেল কর্তৃপক্ষের কাছে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কথা জানান ওই ব্যক্তি। এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মনীষ বলেন, কিছুদিন আগেই তার স্ত্রী আশা ও রেলের গার্ড রাজেন্দ্রকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু যারা এই চাকরি দুর্নীতির চক্র চালাচ্ছিলেন, জব্বলপুরের ওই রেলের প্রবীণ আধিকারিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে অভিযুক্ত লক্ষ্মী মিনারের উপরেও তদন্ত চলছে। মনীষ জানান, শুধুমাত্র তার স্ত্রী নন, লক্ষ্মী মিনা আরও একজন প্রার্থীর হয়ে আলাদাভাবে পরীক্ষা দিয়েছিলেন ও ফিজিক্যাল টেস্টও সম্পন্ন করেছিলেন। সেই সঙ্গেই নথি যাচাই প্রক্রিয়াও সম্পন্ন হয়। অভিযুক্ত লক্ষ্মী নিজেও কয়েক মাস আগে দিল্লি পুলিশে কনস্টেবলের চাকরি পেয়েছিলেন। ভারতীয় রেলে এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই তা ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। তদন্ত প্রক্রিয়া এগোনোর সঙ্গে আর কি কি তথ্য উঠে আসে এখন সেটাই দেখার। আসছে 26-এর বিধানসভা ভোট।
ফের বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যের ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেছেন তিনি। দিয়েছেন একাধিক দাওয়াই। দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বারবার সতর্ক করলেও বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি ভর্ৎসনা করলেন দ্বন্দ্বে জড়িয়ে পড়া দলের বিধায়ক, জেলা সভাপতি সহ দায়িত্বপ্রাপ্তদের। নিশানায় আসানসোল ও মালদহের 4 জন। সকলের নাম করেই মমতা বললেন, তোমাদের ঝগড়ায় তো কোনো কান পাতা যাচ্ছে না। বাইরে এত কথা শুনছি তোমাদের ঝগড়া নিয়ে, এসব বন্ধ করো। কোনো গোষ্ঠীবাজি চলবে না। আসানসোল পুর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীর বিস্তর গন্ডগোল। দলের নানা ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে আকছার ঝামেলা বাঁধছে বলে জেলা স্তরে খবর। সেই খবর পৌঁছে গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। সোমবার পরিষদীয় দলের বৈঠকে বিধান উপাধ্যায় নরেন চক্রবর্তীকে ডেকে তিনি ভর্ৎসনা করেন। বলেন, তোমাদের ঝগড়ায় তো কান পাতা দায়, এসব গোষ্ঠীবাজি চলবে না, নিজেদের মধ্যে ঝগড়া থামাও। এর পাশাপাশি দলনেত্রীর নিশানায় মালদহের সাবিত্রী মিত্র ও জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিও, তাদেরও নাম করে নেত্রীর কড়া হুঁশিয়ারি, সমন্বয় রেখে মিলেমিশে কাজ করতে হবে। উল্লেখ্য, দলীয় নেতাদের নিজেদের মধ্যে গোলমাল নতুন নয়, কিন্তু শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুষ্ঠুভাবে সংগঠন চালানো এবং জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করাই কাম্য। আর মমতা বারবার তা মনে করিয়ে দেন। বিশেষত নির্বাচনের সময় এই একতার সুফল পেয়েছে দল। কোথাও আবার গোষ্ঠী কাটায় বিধে জয় হাত ছাড়া হয়েছে শাসক দলের প্রার্থীদের। কিন্তু 26-এ তেমন কোনো ভুল করা চলবে না বলে কড়া বার্তা দলনেত্রীর। আর এখন থেকেই সে বিষয়ে কার্যত নজরদারি শুরু করেছেন বলে স্পষ্ট করে দিলেন তিনি। সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন। এদিন দুপুরে বাজেটের উপর বক্তব্য রাখার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তার আগে তাকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেটের উপর রাজ্যপালের বক্তব্য রাখার অনুষ্ঠান এবং রাজ্য বাজেট অধিবেশন পর্বে যাতে 2 তৃণমূল বিধায়ক উপস্থিত থাকতে না পারেন, তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে রাজ্যপালকে চিঠি দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। গত বছর রাজ্যের বেশ কয়েকটি আসনে বিধানসভা উপনির্বাচন হয়েছিল। এর মধ্যে 2টি আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। পরবর্তীতে তাদের শপথ নিয়ে বিস্তর জল ঘোলা হয়। এবার রাজ্য বাজেটে এই 2 তৃণমূল বিধায়কের উপস্থিতি আটকাতে রাজ্যপাল বোসকে চিঠি দিলেন বিরোধী দলনেতা। জানা যাচ্ছে, শুভেন্দু চিঠিতে লিখেছেন, সংবিধানের 188 ধারা অনুসারে বিধানসভার রুল 5 মোতাবেক রাজ্যপাল অনুমোদিত ব্যক্তি যে কোনো সদস্যকে শপথ বাক্য পাঠ করান। তবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের ক্ষেত্রে তা মানা হয়নি। ফলে আইন অনুযায়ী এখনো তারা রাজ্য বিধানসভার সদস্য নন। তাই তারা অধিবেশন কক্ষে উপস্থিত থাকতে পারেন না। এদিন দুপুরে এক্স হ্যান্ডেলে অর্থাৎ সাবেক টুইটারে একটি পোস্ট করে রাজ্যপালকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক। সায়ন্তিকা ও রেয়াতের শপথ বাক্য পাঠ করানো নিয়ে রাজ্য ও রাজভবনের সংঘাত চরমে উঠেছিল। শেষ অবধি বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ দেন রাজ্যপাল। কিন্তু তা সত্ত্বেও ওই দিন 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এখানে বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। শুভেন্দুর বক্তব্য, রাজ্যপালের নির্দেশ যেভাবে অমান্য করে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল সেটা অসাংবিধানিক। তার দাবি, ওই 2 তৃণমূল বিধায়কের শপথ বিধিসম্মত নয়, তা নিয়ে বিতর্ক রয়েছে। সেই কারণে যতক্ষণ না ওই বিতর্কের অবসান হচ্ছে, ওই 2 বিধায়ক যেন বাজেট অধিবেশনে অংশগ্রহণ না করতে পারেন। সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের গাড়ির বনেটে উঠে খবরের শিরোনামে এসেছিলেন সিরিয়া। তখন তিনি বিজেপিতে ছিলেন। পরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূলে যোগ দেন। কয়েকদিন আগে তৃণমূলের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলে মুখ খুলেছিলেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। এবার সেই বাদুড়িয়াতেই তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের ওপর হামলার অভিযোগ উঠল। শুধু তাই নয়, তার 2 নিরাপত্তা রক্ষীকেও মারধর করা হয়েছে বলে নালিশ উঠেছে দলেরই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জশাইকাটি আটখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক মণ্ডল। তৃণমূলের বাদুড়িয়া উত্তর ব্লকের সভাপতি ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটনের অনুগামী তারিকের নেতৃত্বে তার উপর হামলা চলে বলে অভিযোগ করেছেন দলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন। গত বছরও রাতের অন্ধকারে তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেই বছর বাদুড়িয়ায় জটুরাটিতে তার গাড়ি দাঁড় করিয়ে ঠেলে মাটিতে ফেলে দিয়ে কটূক্তি করা হয়। এমনকি তার গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।